ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের আমরা যে অধ্যায়টা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে পদার্থের গঠন। এই অধ্যায় থেকে আগে আমরা আলোচনা করেছি শর্টস ভিডিও, ঠিক আছে, যেখানে 15টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি। এবারে আজকের আরও 45টা প্রশ্ন নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রতিটা প্রশ্নের মান হলো 1, ঠিক আছে। আর যদি এই ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাদের ভিডিওটা প্রয়োজন। আর তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইবটা করে নিও। আর এখানে যেটা দেখতে পাচ্ছ যে লার্ন ম্যাথ হ্যাপিলি বলে যে চ্যানেলটা, এটাও সাবস্ক্রাইব করে নিও। এটা হচ্ছে ম্যাথামেটিক্সের জন্য, তোমার যদি প্রয়োজন হয় সাবস্ক্রাইব করে নিও। ওখানে আমরা আপলোড করছি, ঠিক আছে, 5 থেকে 10 পর্যন্ত বিভিন্ন ম্যাথের যে কোষে দেখি, তারপরে ম্যাথের যে সূত্রগুলো সেই সম্পর্কিত আলোচনা, কোষের দেখি সলিউশানগুলো, ঠিক আছে, বিস্তারিত আলোচনা করা হচ্ছে। ওটা তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো, তোমাদের উপকারে আসবে। তাহলে চলো আজকের ভিডিওতে আমরা শুরু করি যে কী প্রশ্ন আমরা নিয়েছি। দেখো এখানে হচ্ছে 1660 খ্রিস্টাব্দের কাছাকাছি ব্রিটেনে আইজ্যাক নিউটন ও রবার্ট বয়েল কী কল্পনা করেছিলেন? যে পদার্থ কিছু অতি ক্ষুদ্র কণার সমষ্টি, এইটা কল্পনা করেছিলেন। নিউট্রন নামকরণ করেছিলেন কোন বিজ্ঞানী? এটা হবে রাদারফোর্ড, আর্নেস্ট রাদারফোর্ড। তারপরে নিউট্রন আবিষ্কার করেছিলেন কোন বিজ্ঞানী? আবিষ্কার করেছিলেন কিন্তু অন্য বিজ্ঞানী, সেটা হলো জেমস স্যাডউইক, ঠিক আছে। তারপরে দেখো যে পরমাণুর প্রায় সমস্ত ভর পরমাণুর কোথায় থাকে? প্রায় সমস্ত ভর পরমাণু কোথায় থাকে? সেটা হলো পরমাণুর নিউক্লিয়াসে। তাই বলছি পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে তার সমস্ত ড্যাশ আধান সীমাবদ্ধ থাকে। নিউক্লিয়াসের মধ্যে তার সমস্ত ড্যাশ আধান, কী আধান হবে? ধনাত্মক আধান সীমাবদ্ধ থাকে। কারণ কি? কারণ হচ্ছে পরমাণু নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন যদি নিস্তড়িত, আর তাহলে প্রোটন ধনাত্মক, তাই তো, তাই ধনাত্মক আধান পরমাণু নিউক্লিয়াসে থাকে। পরমাণুতে ড্যাশকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো নানান ড্যাশ কক্ষপথে ঘোরে। পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো নানান বৃত্তাকার কক্ষপথে ঘোরে। বুঝা গেল? এইভাবে লিখতে হবে। তারপর নিউট্রনের আধানের প্রকৃতি কী? এটা হলো আধানহীন কণা। নিউট্রনের আধানের প্রকৃতি হলো এটা নিস্তড়িত বা আধানহীন কণা। তাই বলেছে যে কোন কোন পরমাণুতে যথাক্রমে 3টি ও 6টি নিউট্রন আছে? 3টি 6টি মানে কোন পরমাণুতে 3টি আছে, কোন পরমাণুতে 6টি নিউট্রন আছে? 3টি নিউট্রন আছে হচ্ছে লিথিয়াম পরমাণুতে, ও 6টি নিউট্রন আছে হলো কার্বন পরমাণুতে। কার্বন পরমাণুতে আছে 6টি নিউট্রন, ঠিক আছে। এবার চলো পরবর্তী প্রশ্নগুলো কী আছে দেখে নেওয়া যাক। দেখো এবার বলেছে যে 1 মিলিমিটার দৈর্ঘ্য একটা হাইড্রোজেন পরমাণুর ব্যাসের তুলনায় কত গুণ বড়? 1 মিলিমিটার দৈর্ঘ্য, সেটা দেখো 1 কোটি গুণ বড়। 1 মিলিমিটার দৈর্ঘ্যটা একটা হাইড্রোজেন পরমাণুর যে ব্যাস তার তুলনায় 1 কোটি গুণ বড়। 1 মিলিগ্রাম সোনাতে কতগুলি সোনার পরমাণু থাকতে পারে? যে প্রায় 3 × 10⁻18টি পরমাণু থাকতে পারে। তাহলে বুঝতে পারছো কতগুলো। 1 মিলিগ্রাম হিলিয়ামে কতগুলি হিলিয়াম পরমাণু থাকতে পারে? সেটা হচ্ছে 50 × মানে 15 গুণ। সোনায় যা থাকবে তার 15 গুণ আর কি, হ্যাঁ তার 50 গুণ, প্রায় 15 × 3 × 10⁻18। যে কোনো অণু ড্যাশ পরমাণুর চেয়ে ছোট, যে কোনো অণু ড্যাশ পরমাণুর চেয়ে ছোট, সেটা হলো হাইড্রোজেন পরমাণুর চেয়ে ছোট, ঠিক আছে। হাইড্রোজেন হবে। পরমাণুদের ভর বা আয়তন সরাসরি মাপা যায় না, কিন্তু অণুদের ভর বা আয়তন সরাসরি মাপা যায়। এটা সত্য না মিথ্যা? এটা হলো মিথ্যা। কেননা পরমাণুদের ভর যেমন আয়তন যেমন সরাসরি মাপা যায় না, তেমন অণুদেরও ভর বা আয়তন সরাসরি মাপা যায় না, ঠিক আছে। কিন্তু এখানে বলেছে মাপা যায়। এবার বলেছে সোনার একটা পরমাণুর চেয়ে লোহার একটা পরমাণুর ভর বেশি না কম? সোনার একটা পরমাণুর চেয়ে লোহার একটা পরমাণুর ভর কী হলো? বেশি না, লোহার একটা পরমাণুর ভর হচ্ছে কম। সোনার একটা পরমাণুর ভর যা, তার তুলনায় লোহার একটা পরমাণুর ভর হচ্ছে কম, ঠিক আছে। পরমাণু হচ্ছে লোহার একটা পরমাণুর ভর কম। নিউক্লিয়াসের ব্যাসের তুলনায় পরমাণুর ব্যাস কত গুণ বড়? নিউক্লিয়াসের ব্যাসের তুলনায় পরমাণুর ব্যাস কত গুণ বড়? প্রায় 1 লক্ষ গুণ বড়। নিউক্লিয়াসের ব্যাসের তুলনায় পরমাণুর ব্যাস প্রায় 1 লক্ষ গুণ বড়। কঠিন অবস্থায়
অণুরা থেমে থাকে, কিন্তু গ্যাসীয় বা তরল অবস্থায় অণুরা থেমে থাকে না। এটা সত্য না মিথ্যা? এটাও মিথ্যা হবে, কেননা কঠিন অবস্থায় অণুরা থেমে থাকে না, ঠিক আছে? কিন্তু উপরে বলে যে থেমে থাকে। 17 বলছে ঊর্ধ্বপাতন ঘটে এমন দুটি পদার্থের নাম লেখো। সেটা হলো কর্পূর আর আয়োডিন, এদের ঊর্ধ্বপাতন ঘটে। তারপর উষ্ণতা বাড়লে পদার্থের যে কোনো অবস্থাতে অণু পরমাণুদের গতিশক্তি বাড়ে। সত্য না মিথ্যা? এটা হলো সত্য। উষ্ণতা বাড়লে অণু পরমাণুদের গতিশক্তি বাড়ে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? সেটা হলো প্লাজমা। এবার সূর্যের কেন্দ্রে প্লাজমার উষ্ণতা কত? সেটা হলো প্লাজমার উষ্ণতা হলো প্রায় 1 কোটি ডিগ্রি সেলসিয়াস। এটা হলো সূর্যের কেন্দ্রে প্লাজমার উষ্ণতা প্রায় 1 কোটি ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এবার দেখো, অণু দিয়ে তৈরি নয় এমন দুটি যৌগের নাম লেখো। অণু দিয়ে তৈরি নয় এমন দুটি যৌগ কি? সোডিয়াম ক্লোরাইড বা নুন, পোড়া চুন বা যাকে বলা হয় ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে? এইটাই এরা কিন্তু অণু দিয়ে তৈরি নয়, ঠিক আছে? তারপরে কত তাপমাত্রায় নুনকে গলিয়ে তরলে পরিণত করা যায়? 801 ডিগ্রি সি তাপমাত্রায়, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে, ঠিক আছে? গলে যাওয়ার মানে এটা হলো সেই নুনের গলনাঙ্ক আর কি। গলনাঙ্ক মানে ওই উষ্ণতা তো গলে যায়, ওইটাই। গলে যাওয়া নুন না কঠিন নুনের মধ্যে কঠিন নুনের মধ্যে বিদ্যুৎ যেতে পারে? গলে যাওয়া নুন না কঠিন নুনের মধ্যে বিদ্যুৎ যেতে পারে? কোনটা হবে? গলে যাওয়া নুন হবে না কঠিন নুন হবে? এটা হবে গলে যাওয়া নুন। গলে যাওয়া নুনের মধ্যেই বিদ্যুৎ একমাত্র যেতে পারে। তারপরে বিদ্যুৎ ধাতুর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল কিসের মাধ্যমে ঘটে? সেটা হলো ইলেকট্রনের মাধ্যমে। ধাতুর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল ইলেকট্রনের মাধ্যমে ঘটে, ঠিক আছে? তারপরে গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল কিসের মাধ্যমে ঘটে? সেটা হলো আয়নদের মাধ্যমে ঘটে, আয়নের মাধ্যমে, ঠিক আছে? সোডিয়াম ক্লোরাইড তার মানে আয়নীয় যে যৌগ, সেখানে বিদ্যুৎ চলাচল হবে, বিদ্যুৎ চলাচল ঘটে কিসের মাধ্যমে? আয়নদের মাধ্যমে। তারপর তড়িৎযুক্ত পরমাণুকে বলে ড্যাশ, এটা হবে আয়ন, ঠিক আছে? তারপরে কী কী অবস্থায় আয়নীয় যৌগ তড়িৎ পরিবহন কী কী অবস্থায় আয়নীয় যৌগ তড়িৎ পরিবহন করে? সেটা হলো জলীয় দ্রবণে ও গলিত অবস্থায়। জলীয় দ্রবণে করতে পারে, আর হলো গলিত, আয়নীয় যৌগগুলো জলীয় দ্রবণে হয়, আর একটা হলো গলিত অবস্থায়, ঠিক আছে? জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায়, জলীয় দ্রবণে আয়নীয় যৌগ যখন দ্রবীভূত হয় তখন, আর গলিত অবস্থায়। এরকম বলবো জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় ও গলিত অবস্থায়, এই দুটো বলবো। আচ্ছা, কোনো আয়নীয় যৌগের ক্ষেত্রে অণুর অস্তিত্ব নেই। এটা সত্য না মিথ্যা? এটা হলো সত্য। তারা বলেছে জিঙ্ক সালফাইডের সংকেত হলো JnS। এটা সত্য না মিথ্যা? এটা হলো সত্য। জিঙ্ক সালফাইডের সংকেত হলো JnS। আয়নীয় যৌগগুলি প্রধানত ধাতু ও অধাতু দিয়ে তৈরি। সত্য না মিথ্যা? এটাও সত্য, ধাতু অধাতু দিয়ে তৈরি। তারপরে বলেছে মার্কিউরাস আয়নের সংকেত লেখো। সংকেতটা কি? যে Hg2 প্লাস, আর আবার নিচে 2 হবে, ডান দিকে 2, ঠিক আছে? এইটাই দেখতেই পাচ্ছ। তারপরে স্ট্যানিক আয়নের সংকেত দেখতেই পাচ্ছ, SN4+ স্ট্যানিক আয়নের সংকেত। এবার দেখো, বলেছে সোডিয়াম 23 মানে Na23 আর 11, এই পরমাণুতে কতগুলো নিউট্রন ও প্রোটন আছে? দেখো, এখানে প্রোটন আছে 11টি, আর নিউট্রন কত হবে? 23 থেকে 11 বিয়োগ দিলে 12টি, ঠিক আছে? তারপরে বলেছে কার্বন 6 আর 12তে কতগুলো ইলেকট্রন আছে? এখানে হবে 6টি। ওই নিচে যে 6 আছে ওইটি 6টি ইলেকট্রন, 6টি প্রোটন মানে 6টি ইলেকট্রন আছে। তারপরে কোন পরমাণুতে কোনো নিউট্রন নেই? সেটা হলো দেখো সাধারণ হাইড্রোজেন বা যাকে বলা হয় প্রোটিয়াম, তাতে কোনো নিউট্রন নেই। তারপরে দেখো কার্বন 614 আর নাইট্রোজেন 714 হলো পরস্পরের কী হবে? দেখো উপরে ভর সংখ্যা সমান মানে আইসোবার, এটা হবে আইসোবার। তারপর বলেছে ধনাত্মক আয়নে প্রোটন সংখ্যা অপেক্ষা ইলেকট্রন সংখ্যা ড্যাশ। কী হবে? ধনাত্মক যে আয়ন সেখানে প্রোটন সংখ্যা বেশি না ইলেকট্রন সংখ্যা বেশি? কী হবে বলো? এটা হলো সেখানে প্রোটন সংখ্যা অপেক্ষা ইলেকট্রন সংখ্যা হবে কম। ধনাত্মক আয়ন মানে ইলেকট্রন সেখানে কম। আচ্ছা, তারপর কোনো পরমাণু যখন, এবার যদি ওটা ঋণাত্মক আয়ন বলতো, ঋণাত্মক আয়নে ইলেকট্রন সংখ্যাটা বেশি হবে। কোনো পরমাণু যখন আয়নে পরিণত হয় তখন সেই পরমাণুতে কোন কণার সংখ্যার পরিবর্তন হয়? কোন কণার সংখ্যার পরিবর্তন হয়? সেটা হবে ইলেকট্রনের সংখ্যার পরিবর্তন হয়। ইলেকট্রন
ইলেকট্রন কণা বা ইলেকট্রন এর সংখ্যার পরিবর্তন হয়। একমাত্র তো ইলেকট্রন কম বেশি হয়, তাই তো, যখন পরমাণু যখন আয়নে পরিণত হয়। এবারে পরমাণুর সবচেয়ে ভারী অংশের নাম কি? সেটা হলো নিউক্লিয়াস। ওখানেই প্রোটন থাকে, নিউট্রন থাকে, সেগুলো সবচেয়ে ভারী। এটা হলো ইলেকট্রনের থেকে ভারী ওটা, তাই পরমাণুর সবচেয়ে ভারী অংশের নাম হলো নিউক্লিয়াস। এবার দেখো ম্যাগনেসিয়াম 1224 2+ আয়নটিতে নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা সেই 24 থেকে 12 বিয়োগ যাবে যেটা, কারণ এখানে 2+ হলো না 3+ হলো, তার উপরে কিন্তু নিউট্রন সংখ্যা নির্ভর করে না, তাই তো। সে নিউট্রন সংখ্যা নির্ভর করে ভর সংখ্যা থেকে, প্রোটন সংখ্যা বিয়োগ দিলেই, প্রোটন সংখ্যা তো কত এখানে, প্রোটন সংখ্যা তো 12ই আছে, প্রোটন সংখ্যা বিয়োগ দিলেই হবে। তাহলে সেটা হলো 12, 24 থেকে 12 বিয়োগ দিলে 12 হবে। তাহলে mg 1224 2+এ যা থাকবে, mg শুধুমাত্র mg 24 12তে তাই থাকবে, সেটা প্লাস হোক বা না থাকবে, আয়ন হোক বা পরমাণু হোক, তাতে কিন্তু নিউট্রন সংখ্যা একই থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। এবার দেখো ক্যালসিয়াম অক্সাইড জলীয় দ্রবণে আয়নে বিয়োজিত হলে কি কি আয়ন দেবে? দেখো দেবে হচ্ছে ক্যালসিয়াম 2+ আর অক্সাইড আয়ন ও 2-, ঠিক আছে। তার মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি? সেটা হলো পরমাণু। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি? সেটা হলো অণু। তারপর দেখো বলেছে মার্কিউরাস ক্লোরাইডের সংকেত কি? মার্কিউরাস ক্লোরাইড, সেটা হবে দেখো Hg2Cl2, Hg2Cl2, মার্কিউরাস ক্লোরাইড। তারপর হচ্ছে কিউপ্রিক অক্সাইডের সংকেত কি? কিউপ্রিক অক্সাইড, সেটা হলো দেখো CuO, কিউপ্রিক অক্সাইড, CuO, ঠিক আছে। তাহলে আজ এই পর্যন্ত 45টা কোশ্চেন তোমাদের জন্য রাখলাম। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের এই ফার্স্ট সামেটিভের জন্য, ঠিক আছে। তাহলে এগুলো তোমরা করে নিও ভালোভাবে। তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা করে নিও, ঠিক আছে, যাতে পরবর্তী ভিডিও তোমরা যখনই আপলোড করবো সঙ্গে সঙ্গে পেয়ে যাও। মানে তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা অন করে নিতে হবে, নিলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, ঠিক আছে। তাহলে আজ এই পর্যন্ত, ভালো থেকো।